একটুখানি বলে দিই, আমি পরেরটায় ঢুকছি। যদি কারোর কাছে অ্যালগরিদমের ছবিটা দেওয়া ছিল থাকে তাহলে ছবিটাকে একটুখানি শেয়ার করতো, ছবিটা একটুখানি শেয়ার করতো তো। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, যে আগের দিনের যে অ্যালগরিদমের যে ছবিটা ছিল, ছবিটা একটু শেয়ার কর। স্যার সরি, এস প্লাস বিএস ওইটা রেস্টোরিং অ্যালগরিদমটা। তো না, আমরা নন রেস্টোরিং করেছি, নন রেস্টোরিং অ্যালগরিদমটা একটুখানি শেয়ার কর। ওকে। লেখা আছে তো, আগের দিন আমরা লিখে এসেছিলাম তো। কর, ডায়াগ্রামটা একটু শেয়ার কর। সাধারণত একটু শেয়ার কর না। শেয়ার করতে স্যার। কি চট করে বল। স্যার দেখা যাচ্ছে প্রেজেন্টিং। দাঁড়া, এখনো আসেনি। হ্যাঁ, কি করছে? হ্যাঁ, শেয়ার কর ডায়াগ্রামটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এই ছবিটা মানে কি কোনো বই থেকে নেওয়া তো? আপনি পাঠিয়েছিলেন আমি যে ছবিটা পাঠিয়েছিলাম সেটাই তো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কেউ একটা ডিফাইন কর। দীপ্তেশ শোন, কেউ একটা বল। হ্যাঁ স্যার। কি হচ্ছে? উইথ এক্সাম্পল, চটপট, বিশ্ব নষ্ট করবি না। সদাই বল। ডায়াগ্রামটা দেখে বল কিভাবে আমরা ডিভিশনটা করছি নন রেস্টোরিং এ। কেন? প্র্যাকটিস করা। ঠিক আছে বল, আমি ভুল হলো তো আমি আছি, আমি তো বলে দেবো। এ কি এত হেজিটেশন কেন? স্যার আপনি বলে দিন না। কে পারবি? আমি তো বলে দেবো, কিন্তু তার আগে আমি জানতে চাইছি কে পারবি। আর মানে বোঝাতে পারবো না স্যার, এমনি করতে পারবো কিন্তু বোঝাতে। প্রসেসটা বল। কিচ্ছু বোঝাতে হবে না, প্রসেসটা বল। এটা কিসের জন্য প্রথমত বল ব্যবহার করি? ডিভিশন করার জন্য। প্রসেসটাকে আমরা বলি নন রেস্টোরিং। ঠিক আছে, নন রেস্টোরিংটা জানলে রেস্টোরিং অ্যালগরিদম করতে লাগবে না, আমরা ওই জন্য রেস্টোরিংটা বলিও নি ইনফ্যাক্ট। বেশ, এবারে নন রেস্টোরিং অ্যালগরিদমে আমরা ডিভিশন করি। যে দুটো নাম্বার নেবো সেই দুটো নাম্বারকে ধরে যদি আমি ইয়েটা দেখাই তাহলে কিভাবে করব চট করে বল। দরকার হলে যেটা করিয়েছিলাম সেটাকে দেখা, যেটা করিয়েছিলাম আগের দিন সেই প্রবলেমটা একবার দেখা। স্যার ওটা তো খাতায় করানো আছে। খাতাটা দেখা, খাতাটা দেখেই কর। চটপট, আমি আজকে অনেক কিছু করাবো। স্যার আপনি বলে দিন না। আচ্ছা চলো, আমরা একদম একটা স্পেসিফিক প্রবলেম যেটা করেছিলাম সেই প্রবলেমটা একটু ডিসকাস করে দিই। অ্যালগরিদমটা আমরা ব্যবহার করি বেসিক্যালি কি করার জন্য? অ্যালগরিদমটা বেসিক্যালি আমরা ব্যবহার করি কোনো কিছু একটা নাম্বারকে আর একটা নাম্বার দিয়ে যখন আমি ডিভিশন করছি সেই ডিভিশনের জন্য বেসিক্যালি আমরা অ্যালগরিদমটাকে ইউজ করি। ঠিক আছে,
এবারে ডিভিশনের জন্য দুটো অ্যালগোরিদম অ্যাপ্লিকেবল বা দুটো অ্যালগোরিদম আমরা পাই। একটাকে আমরা বলি রেস্টোরিং অ্যালগোরিদম বা রেস্টোরিং ডিভিশন মেথড, আর একটা হচ্ছে নন রেস্টোরিং মেথড। ঠিক আছে, রেস্টোরিং আর নন রেস্টোরিং এর মধ্যে যদি বলি, পার্থক্য বলি, আমরা আগের দিন নন রেস্টোরিংটা বলেছিলাম। ইনফ্যাক্ট নন রেস্টোরিং অ্যালগোরিদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি ঠিক আছে, চলো আমি একবার এটা বলে দিয়ে আমি ইয়েটা বলছি। ডায়াগ্রামটা একটা কেউ গ্রুপে শেয়ার করে দেয়। আচ্ছা, আমরা আগের দিন যেটা করেছি সেটা হচ্ছে যে নন রেস্টোরিং অ্যালগোরিদম। ঠিক আছে, নন রেস্টোরিং অ্যালগোরিদমে আমরা কি করি? নন রেস্টোরিং অ্যালগোরিদমে বেসিক্যালি আমরা ধর বললাম যে একটা ফাইন্ড করতে হবে 7/3। তাহলে 7 হচ্ছে 7 হচ্ছে বেসিক্যালি 7 হচ্ছে, হ্যাঁ আমরা এখানে যেটা করি সেটা হচ্ছে কিউ কে আমরা বলি যে ডিভিডেন্ড, আর এম কে বলি ডিভিজার। ঠিক আছে, আবার বলে দিই, কিউ হচ্ছে ডিভিডেন্ড, এম হচ্ছে ডিভিজার, আর সাইজ হচ্ছে এন। এটাকে আমরা যতগুলো নাম্বার বা বিট আমাদের নিতে হয় সেটা ডিপেন্ড করে ডিভিজারের ওপরে, সেটার ওপরে এই ডিভিডেন্টের ওপরে, সেটার ওপরে ডিপেন্ড করে আমরা এন এর সংখ্যাটাকে ঠিক করি। আমাদের এখানে যেটা বলে দেওয়া আছে সেটা একটা হচ্ছে কিউ, যেটাকে আমরা বলছি ডিভিডেন্ট। ডিভিডেন্ট হচ্ছে 7, আর ডিভিজার এম যেটা হচ্ছে 3। আমরা এইটাকেই আগের দিন করেছিলাম। তাহলে আচ্ছা, এই প্রবলেমটা সলভ করা আছে কারুর খাতাতে? পুরোটা সলভ করা আছে? 7/3? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা একবার গ্রুপে শেয়ার করতো, কারণ আমি পুরোটা লিখে ওটা আগের দিনই হয়ে গেছে। হ্যাঁ, ওটা গ্রুপে দেবো? ওটা গ্রুপে একবার দিয়ে দে। ঠিক আছে স্যার, দিচ্ছি। একটা গ্রুপে আছে বা হ্যাঁ আছে তো, গ্রুপে আছে। গ্রুপে আছে দেয়া পুরো সলভটা? হ্যাঁ স্যার, অয়ন থেকে পাঠিয়েছিল তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে শেয়ার করে ওখান থেকে সলভটা দেখে নে, সলভটা দেখ, আমি ওখান থেকে বলে যাচ্ছি কি হচ্ছে অ্যালগরিদমটা। ছিল হ্যাঁ, আমি যেটা গ্রুপে পাঠিয়েছিলাম ওটা 5/3 ছিল, আপনি যেটা করতে দিয়েছিলেন লাস্টে। 5/3 ছিল। হ্যাঁ 3। আর 7/3টা আছে? হ্যাঁ স্যার আছে, মানে গ্রুপে আছে কিনা জানি না, কিন্তু দিয়ে দে তো, গ্রুপে একবার দিয়ে দে। আচ্ছা স্যার, দিচ্ছি। হ্যালো, ওইটা প্রেজেন্ট করো স্ক্রিনটা। হ্যাঁ, কর তো, কর তাই কর, আমি ওখান থেকে বলে যাচ্ছি, কারণ এখন এমনি অন্যভাবে বলতে গেলে এখন প্রচুর সময় চলে যাবে। স্যার অয়ন্তিকাকে পাঠাতে বলুন। কোনটা? 7/3 দে না, আমি দিন পাঠিয়ে করব। অন্তিকা, 7/3 ওটা একটু পাঠাতো। আচ্ছা স্যার, দাঁড়ান পাঠাচ্ছি। স্যার বলছি গার্গি পাঠিয়ে দিয়েছে দেখলাম। আচ্ছা, গ্রুপে দিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, দীপ্তেশ ডায়াগ্রামটা দেখ। হ্যাঁ স্যার, দিয়ে দিয়েছি আমি। গুড, হ্যাঁ পেজ। আচ্ছা, ডায়াগ্রামটা দেখ। ওখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে 7, ওখানে এম, আমাদের যেগুলো নিতে হবে সেটা হচ্ছে এম নিতে হবে, কিউ নিতে হবে, এ নিতে হবে, তিনটে। এখানে বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম এ 0 হবে, যত বিটের সংখ্যা হবে সেই অনুযায়ী আমরা জিরোর সংখ্যাটাকে করব। যেমন এখানে যদি আমরা এম কে ডিফাইন করি, এম হচ্ছে 00011, ক্লিয়ার? আচ্ছা, এইখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের কিউ যেটা 3, সেটা 111, তিনটে 1, কিন্তু যেহেতু আমাদের ডিভিশন বা করলে আমাদের এক্সট্রা বিট একটা আসতে পারে,
সেই জন্য আমরা ফর অ্যাডিশন এটাকে ওভারফ্লো বিট বলি, আমরা একটা বিটকে এক্সট্রা ধরেছি। যেহেতু এখানে একটা বিটকে এক্সট্রা ধরেছি, তার মানে আমার টোটাল নাম্বারটা কত হয়েছে, এখানে টোটাল নাম্বার হয়েছে অ্যাকচুয়ালি 4টে, ঠিক আছে। আর এখানে এম তার থেকেও একটা বিট এক্সট্রা নিতে হবে, যার জন্য এমটা কত আছে, এমটা হবে কিন্তু 5 বিটসের। ওখানে 00011 মানে যেটা হচ্ছে আমাদের 3, ঠিক আছে, মানে যেটাকে আমরা ডিভিজার বলছি। তাহলে ডিভিজারকে আমরা 1 বিট এক্সট্রা 2 বিট এক্সট্রা করছি, আর ডিভিডেন্ডকে আমরা 1 বিট এক্সট্রা করছি, ক্লিয়ার। এবারে এ হচ্ছে সব 0 আছে, আর কিউটা হচ্ছে যেটা দিয়ে আমি ডিভাইড করছি, দ্যাট মিনস 30111। আর যেহেতু এখানে ডিভিজারের 4টে বিট আছে, সেই জন্য আমরা এন কে 4 দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এন হচ্ছে 4, কারণ 4টে বিট আছে ডিভিজারে। ডিভিডেন্টে কিন্তু সবসময় আরো এক্সট্রা একটা বিট থাকে, এই জন্য 5 বিট হচ্ছে ডিভিডেন্ট। আর এও তাই, এ একটা রেজিস্টার বেসিক্যালি, এখানে ইনিশিয়ালি এরা 5টা বিটের 0, যেহেতু 5টা বিট এম, সেটা 5টা বিটের এ করলো। এবার চেক করতে হবে কি কাকে, অ্যাকর্ডিং টু অ্যালগরিদম আমরা চেক করছি যেটা, সেটা হচ্ছে যে এ আর কিউ এর যে বিটগুলো, সেই বিটগুলোকে আমি চেক করছি। এখন এই বিটগুলোর কি হতে পারে, বিটগুলো বেসিক্যালি মানে আমরা প্রথম চেক করব এ কিউ এর বিটের ইয়েটা কি আছে, এ আর কিউ এর লাস্ট বা লিস্ট সিগনিফিকেন্ট বিটগুলো কি আছে, সেটা 01 হতে পারে বা 1 হতে পারে, এটা। তাহলে এইটা চেক করার আগে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আগে একটা লেফট শিফট করব, এবং লেফট শিফটটা কার কার মধ্যে হবে, লেফট শিফটটা হবে এ কিউ, এই দুটোর মধ্যে লেফট শিফট হবে, ঠিক আছে। হলো, তাহলে লেফট শিফট হলে রাইটে কিন্তু একটা স্পেস তৈরি হবে। এবার এই স্পেসটা আমি ইয়ে করব কি দিয়ে, আমরা ফিল করব কি দিয়ে, ফিল করব এখানে চেক করতে হবে যে সাইন বিটটা কি আছে। যেখানে সাইন অফ এ যদি 0 হয়, তার মানে এটাকে বলা হয় এটা পজিটিভ নাম্বার। তাহলে পজিটিভ হলে আমরা কি করব, যদি এটা ইয়েটা যদি সাইন বিটটা যদি আমার পজিটিভ হয়, তাহলে আমরা ইয়েটাকে 0 দিয়ে ফিল করব, আর যদি 1 দিয়ে ফিল করব। আর যদি এটা নো হয়, দ্যাট মিনস ইফ ইট ইজ 1, তাহলে আমি 0 দিয়ে ফিল করব, এক্স্যাক্টলি অপোজিট হয় আর কি। দিয়ে এবার ওটা করার পরই সাইজকে 1 ডিক্রিমেন্ট করবো, অনেকটা বুথস অ্যালগরিদম মতনই। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং এটা রিপিটিভ চলতে থাকবে। কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত আমার সাইজ ইকুয়াল টু 0 আসবে। তার মানে এন যতক্ষণ না পর্যন্ত 0 আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা রিপিট হতে থাকবে। প্রত্যেকবার একবার করে লেফট শিফট হবে, এবং তারপরে সাইন বিট চেক করবো। সাইন বিট চেক করার পরে লাস্ট বিট 0 কিংবা 1 কি দিয়ে ফিল করবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যদি এটা Q0 যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে কি, নেগেটিভ মানে 1 আছে। আর পজিটিভ কি করে বুঝবো, যদি এটা 0 দিয়ে স্টার্ট হয়, তাহলে ওই জন্য সাইন বিটটা পজিটিভ না নেগেটিভ তার উপরে ডিপেন্ড করবে। যদি এটা পজিটিভ হয় তাহলে 1 দিয়ে ফিল হবে, যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা 0 দিয়ে ফিল হবে, ঠিক উল্টে যাবে আর কি। মানে 1 মানে এটা নেগেটিভ, তখন 0 দিয়ে ফিল হবে, আর 0 মানে এটা পজিটিভ, সেই জন্য 1 দিয়ে ফিল হবে। এইটা কন্টিনিউস চলবে যতক্ষণ না পর্যন্ত n ইকুয়াল টু আমাদের 0 হয়ে যাচ্ছে। যেই n ইকুয়াল টু 0 হবে, তখন কি হবে, প্রসেস কিন্তু স্টপ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের নন রেস্টোরিং অ্যালগরিদম। এটাই হচ্ছে বেসিক্যালি নন রেস্টোরিং অ্যালগরিদম। এবারে প্রশ্ন হচ্ছে যে নন রেস্টোরিং অ্যালগরিদমের ক্ষেত্রে আচ্ছা দীপ্তেশ, এই প্রসেসটা একবার দেখলে হয়ে যাবে, এমন কিছু ব্যাপার না। আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আর একটা রেস্টোরিং অ্যালগরিদম হয়। রেস্টোরিং অ্যালগরিদমের ছবিটা দেখ আমি এক্ষুনি পাঠিয়েছি, আগে এবার চট করে দেখে আমাকে বল যে রেস্টোরিং এবং নন রেস্টোরিং অ্যালগরিদমের মধ্যে ডিফারেন্সটা কোথায় কোথায় আসছে। চটপট দুটো অ্যালগরিদমের ছবি দেখে আগে বল। দীপ্তেশ, টেনশন করার কোনো কারণ নেই, এটা বেসিক্যালি বুটস অ্যালগরিদমের সাবস্টিটিউট একটা অ্যালগরিদম, যেটাকে আমরা করিয়েছি নন রেস্টোরিং। তো এর সঙ্গে খুব একটা ডিফারেন্স নেই, একবার দেখ, তারপর আমি বলে দিচ্ছি। রেস্টোরিংটা পাঠিয়েছি, রেস্টোরিং এর সঙ্গে পুরো জিনিসটা একবার চেক কর।
দুটো কম্পেয়ার করতে হবে, দুটো কম্পেয়ার কর, রেস্টোরিং অ্যান্ড নন রেস্টোরিং অ্যালগোরিদম। এখানে কিছু ডিফারেন্স দেখা যাচ্ছে, আমাকে ডিফারেন্সটা বলতে হবে, চটপট দেখ। স্যার হুম, হ্যাঁ স্যার বলছি ওই সাইজ অফ ওই এ যেখানটায় আছে না, হুম, হ্যাঁ ওইখানে ওই লেফট শিফট মানে সাইজ অফ এ ইকুয়ালস টু 0 নো হলে যে লেফট শিফটটা হচ্ছে ও মানে এ প্লাস এম এ ইকুয়ালস টু এ প্লাস এম, এইটা ওই আগেরটাই হচ্ছিল না। আরেকবার বল, কোনখানটা হচ্ছে না? বলছি সাইন অফ এ ইকুয়ালস টু 0 কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে যে এ ইকুয়ালস টু এ প্লাস এমটা যেটা হচ্ছে সেইটা আগেরটা তো হচ্ছিল না। হ্যাঁ, আগেরটা কি হচ্ছিল? আগেরটা এক মিনিট আমি বলছি একটুখানি। স্যার আগেরটা লেফট শিফট ইয়েস হলে তখন তো এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম হচ্ছিল। বেশ, না স্যার আমি সেটা বলছি, এখানে ওই এ মাইনাস এম হচ্ছে না। স্যার আমি ওটা বলিনি, আমি ওই যখন কন্ডিশনটা ফলস হচ্ছে শুধু 0 হয়ে যাচ্ছিল, এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম তো হচ্ছিল না, এটাই বলতে চাই। দুটো ডিফারেন্স দেখ, ওখানে নন রেস্টোরিং এর ক্ষেত্রে দুটোই হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম, এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন যে সাইন অফ এ কি আছে, তাই তো? সাইন বিটটা কি আছে তার উপরে ডিপেন্ড করে নন রেস্টোরিং এর দুটোই হচ্ছিল, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম বা এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম। এখানে কি এ মাইনাস এম কোনো প্রসেস আছে? না এটা আমি এ মাইনাস এম একটা এ প্লাস এম আছে তো স্যার, দুটোই আছে, এ মাইনাস এমও আছে, কিন্তু সেটা কিসের উপর ডিপেন্ড করছে? এ প্লাস এমটা নিচে দুটোতেই তো দুটোই দুটোই তো আছে স্যার। এটাও আছে ওটাও আছে, তাহলে পার্থক্য কোথায় থাকবে? দুটো তো একই হয়ে গেল, তাই তো? তাহলে ডিফারেন্সটা কোথায়? স্যার নিচে যেটা আছে এ ইকুয়ালস টু এ প্লাস, স্যার ওটা ডিভাইডেড 0 হলে তখনই হচ্ছে স্যার। আবার বল। স্যার যেটা এ ইকুয়ালস টু এ প্লাস এম আছে ওটা হ্যাঁ। ডিভাইডেড 0 হলে তখনই হচ্ছে। আর এর ক্ষেত্রে নন রেস্টোরিং এ নন রেস্টোরিং এ নন রেস্টোরিং এ পার্থক্যটা বলে দিই, কিচ্ছু না, মোস্ট সিম্পল পার্থক্য। এইটার ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম সববারই হবে, ঠিক আছে? আর এ প্লাস এম এটা কিন্তু এর সাইন বিটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ স্যার আপনার আওয়াজটা কেমন স্যার ইকো সিস্টেম করছে? ইকো হচ্ছে, তার কারণ হচ্ছে আনমিউট কর সবাই, তাহলে আর ইকো হবে না। বলে দিই, প্রথম এখানে যেটা হচ্ছে কি রে, তারপরেও ইকো হচ্ছে। যাও, আমরা যদি রেস্টোরিং মেথডে যাই, রেস্টোরিং মেথডে দেখ এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম কিন্তু হবেই, এটা কোনো কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু নন রেস্টোরিং এর ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম এটা কিন্তু একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করছিল। আর রেস্টোরিং এর ক্ষেত্রে এ মাইনাস এম সবসময়তেই হবে, কিন্তু এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এম সবসময়তেই কিন্তু হবে। এটা কখন? নন রেস্টোরিং এর ক্ষেত্রে। কিন্তু এই রেস্টোরিং এর ক্ষেত্রে আর নন রেস্টোরিং এর ক্ষেত্রে কিন্তু এ মাইনাস এম হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইন বিট। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। বোঝা গেছে কি? ঠিক আছে? আর প্রবলেম সলভ ওই একই ভাবেই হবে, কোনো ডিফারেন্স কিছু নেই, একই ওয়েতে, জাস্ট আগের দিন আমরা যেভাবে করেছি সেরকম ভাবে। হ্যাঁ বলো। আরেকবার বলবেন? আমরা
এখানে এখানে কি করছি রেস্টোরিং অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম আমরা কি করলাম লেফট শিফট করলাম করেই a ইজ ইকুয়াল টু a মাইনাস m করলাম কিন্তু নন রেস্টোরিং এর ক্ষেত্রে দেখ আমরা কি করেছি আমরা লেফট শিফট করার পরে আমরা কিন্তু দুটো কাজ লেফট শিফট দুটোতেই হচ্ছে কিন্তু a মাইনাস m কিংবা a প্লাস m হবে ডিপেন্ড করছে কার উপরে এর সাইন বিটের উপরে এর সাইন বিট 0 হলে আমরা কি করব যদি এটা 0 হয় তাহলে এটা a ইজ ইকুয়াল টু a মাইনাস m হবে আর যদি এটা 0 না হয় নন জিরো ভ্যালু হয় তাহলে a প্লাস 1 হবে সেটাই পার্থক্য আর এর ক্ষেত্রে দেখ সবসময়তেই a মাইনাস m হবেই সব ক্ষেত্রে বুঝা গেছে হ্যাঁ স্যার এইটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই উত্তর সেম আসবে কোনো পার্থক্য নেই আমি এটা ফালতু সময় নষ্ট করবো না আমি শুধু অ্যালগরিদমটা বলেছি আমি ছোট্ট প্রবলেম দিচ্ছি 3/2 যদি হয় তাহলে কি করে করব আমাকে এই ইয়ে অনুযায়ী রেস্টোরিং অ্যালগরিদম অনুযায়ী 2 থেকে 3টে স্টেপ আমাকে একটু দেখিয়ে দেয় 3/2 ডিভিডেন্ড কত আর ডিভিজার কত বলো ডিভিজারটা ডিভিডেন্ড ডিভিডেন্ড 3 চলো এবার তাহলে দেখ করো কত বিট আমি নেবো 4 বিট 4 বিট সাফিসিয়েন্ট এক্স্যাক্টলি তারপরে তারপরে কি করবো চটপট চটপট সিম্পল অ্যালগরিদমটা দেখ আর দুটো স্টেপ জাস্ট আমাকে বলে দে জাস্ট দুটো স্টেপ আমার এম কত এ কিউ এন এম কত কত বলেছিলাম 0010 বলেছিলেন এ কত হবে 5টা 0 কেন 5টা কারণ একটা বেশি নিতে হয় একটা বিট বেশি নিতে হয় আগেরটা দেখ তো হ্যাঁ 5টাই তো ছিল কোনটা 5টা ছিল এইটা 5টা এম কত বিটের ছিল এম কত বিটের ও ছিল হ্যাঁ এমটাও 5টা বিটেরই ছিল এম 5টা বিটের ছিল কারণ এম আমরা আগেরটা যেটা পেয়েছিলাম 1 পেয়েছিলাম সেই জন্য আরো অ্যাডিশন মানে 0 1 1 তার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের উপর কিউ এর উপর কিউ তো ডিভিডেন্ড কিউ এর ভ্যালু কত আমাদের 3 বলেছি এখানে 3 হ্যাঁ 3 মানে 1 1 আমি অ্যাডিশনালি একটা বিট নিলাম ঠিক আছে তাহলে এখানে আরো একটা এক্সট্রা নিতে বলেছি তাহলে এখানে 4টে বিট কিন্তু আনফরচুনেটলি এখানে যেটা আমরা করি সেটা হচ্ছে দুটোতেই এন এর সংখ্যা সেম করতে হয় তাহলে এখানেও 4টে এখানেও 4টে আগেরটায় কিন্তু করিনি আমরা কিন্তু এম এর সংখ্যা কিউ এর থেকেও আরো একটা বিট এক্সট্রা করেছিলাম কিউ যত বিটের ধরেছিলাম তার থেকে এক্সট্রা এখানে কিন্তু দুটোই এন বিট ধরে রাখতে হয় ঠিক আছে এখানে শুধুমাত্র দুটোকেই করতে হবে আর এখানে নাম্বার অফ বিট হচ্ছে 4 সেই জন্য আমরা এখানে 4 লিখলাম ক্লিয়ার তাহলে কিউ ড্যাশটা নেওয়ার দরকার নেই কিউ ড্যাশটা কি কিউ ড্যাশটা বলো কিউ ড্যাশটা কোনটা
ওটা বুস্টার করে নিতে লাগে। হ্যাঁ, ওটা অ্যাডিশনালি একটা সিঙ্গেল বিট নেওয়া হয়, সেটা আমার এখানে লাগবে না। ঠিক আছে, আমার এখানে দেখ অ্যালগোরিদমটা দেখ, ওখানে লেখা আছে এ নিলাম, কিউ নিলাম, এম নিলাম, সাইজ এন ডিফাইন করলাম। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ বিট ইন কিউ। কিউতে যতগুলো বিট আসবে এন এর ভ্যালু তত হবে। 4টে বিট আছে, আমি এখানে 4টে লিখবো। ঠিক আছে, 5টা যদি বিট আমার দরকার লাগতো তাহলে আমি 5 লিখতাম। বেশ, এবার আমি কি করছি, প্রথম আমি লেফট শিফট করছি। কাকে লেফট শিফট করলাম এ আর কিউ কে লেফট শিফট করে যদি করি তাহলে কিরকম দাঁড়াবে? লেফট শিফট করলে সবকটা 1 বিট করে যদি সরে আসে তাহলে এখানে আসবে 0 0 0 0। এখান থেকে 1 বিট সরে এলে এটা হবে 0 1 1। এখানে একটা ফাঁকা তৈরি হবে। লেফট শিফট করার পর তারপর আমরা কি করব? a is equal to a minus m। m এর ভ্যালু আমরা যা ছিল সেটা লিখে রাখলাম 0 0 1 0। ঠিক আছে, এবার আমাকে কি করতে হচ্ছে? a is equal to a minus m। a is equal to a minus m হলে এর ভ্যালু কত আছে? 110 110। কেন? স্যার ওটা তো ওই ডিবি কি করব? সাবস্ট্রাকশন করতে হবে। হ্যাঁ, করলে কত আসবে? এটা কত? 0। এটা কত? 2। তাহলে 0 হ্যাঁ। থেকে 2 বিয়োগ করলে কত হয়? -2। -2। -2 মানে এটা 2's কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাই তো? তাহলে এটা 2's কমপ্লিমেন্ট কত হবে বলো? 110। Good। আর এটা 0 1 1 এখনো ড্যাশ আছে, আর এম যা ছিল তাই লিখতে হয়। হলো? এরপর আমরা কি করছি? সাইন বিট অফ এ। তাহলে এ সাইন বিট কত এসছে? স্যার 1 এসছে তো। 1 এসছে। তাহলে আমরা কন্ডিশনে কি বলছি? এটা কি ইকুয়াল টু 0? তাহলে কি হবে? ইয়েস না নো? নো হলো। নো হলে Q0 কত দিয়ে ফিল করতে হবে? 0 দিয়ে। 0 দিয়ে। যেহেতু নো হচ্ছে সেজন্য আমরা Q0 কে আমরা 0 দিয়ে ফিল করলাম। হলো? তারপরে কি করছি? একটা সাইজ কমাবো। সাইজ কমাবো আবার না, তার আগে আরেকটা কাজ আছে। রিস্টোর করতে হবে। এটাকে রিস্টোর a is equal to a plus m রেস্টোর করতে হবে। কি হবে? a is equal to a plus m যদি হয় তাহলে স্যার এর ভ্যালু 40 হয়ে গেল। তাহলে আগেরটা কত ছিল? a is equal to a minus m। এবারে a is equal to a plus m। তাহলে a plus m করলে কত আসবে? করে দেখ, যোগ কর। এর ভ্যালু কর, যোগ করলে কত আসবে? এখানে 0 0 0 1 1 0, তারপরে 1 1 0 times 0 হ্যাঁ 1 4 times 0 1 4টে 0, কিন্তু আমার সেই 1টা তো আমি নিতে পারবো না, কারণ সেটা আমার হবে না, থাকবে না। তার মানে আমার অ্যাডিশনাল বিট আমি বাদ দিচ্ছি, তার মানে সবকটা 0 হয়ে গেল। আর এটা যেমন ছিল 0 0 1 0 হলো, এটা 0 1 1 0 হলো। এইবার কি করতে হবে? এটা করার পর আমার এই সাইজটাকে 1 ডিক্রিমেন্ট করতে হবে, তাই তো? এই যে সেট সাইজ -1, তার মানে n এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে, তাহলে n = 3 হলো। তারপরে এবার চেক করতে হবে এটা কি 0 হয়েছে না। 0 যদি না হয় তাহলে আবার সেকেন্ড স্টেপ স্টার্ট হবে। সেকেন্ড স্টেপের জন্য আবার ব্যাক করে দেখ, আবার লেফট শিফট হবে। তাহলে এখানে যদি আবার, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে কি হবে? আবার যদি লেফট শিফট হয় a q এর, তাহলে কিরকম দাঁড়াবে? 0 0 1 0। লেফট শিফট যদি হয় তাহলে এখানে আসবে 0 0 0 0, এখানে আসবে 1 1 0 গ্যাপ, এখানে 3। এই হলো। তাহলে এখানে এবারে আবার কি চেক হবে? এবার লেফট শিফট করার পর a is equal to a minus m। তাহলে a is equal to a minus m করলে কত আসবে? আবার এই আগেরটাই আসবে। তাহলে এটা কত আসবে? 0 1 1 1। হলো। আর এটা কত আছে? অ্যাজ ইউজুয়াল যেরকম a is equal to 1 1 0 এরকমই থাকবে, ঠিক থাকলো। তারপরে স্টেপে কি করছি আমরা? তারপরে স্টেপে সাইন অফ a is equal to 0। এই পথ থেকে কর, এটা পুরোটা কর, জাস্ট এই স্টেপটা কমপ্লিট কর। স্যার হয়ে গেছে, মানে এই স্টেপটা হয়ে গেছে আর কি। পরের স্টেপটা হয়ে গেছে না, পরেরটা করিনি, এইটা হয়ে গেছে। এই স্টেপটা, হ্যাঁ ঠিক আছে, এই স্টেপটা ঠিক আছে। পরেরটা দরকার লাগবে না, ঠিক আছে, কর তো।
বাকিদের করতে আচ্ছা। হয়েছে? সেকেন্ড স্টেপটা হয়েছে? এটা নিয়ে অত বেশি ইয়ে করতে হবে না, কারণ এটা আর এর থেকে বেশি কিছু দরকার নেই। ওটা ওই একই জিনিস বারবার করে গেলেই এটা এসে যাবে। আমি আজকে যেটা পড়ানো সেটা আমি শুরু করবো এবারে। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে নিতেশ, কিছু ব্যাপার না, তুই একবার নিজে কর, হ্যাঁ আমি তারপর আমি আসছি। যদি আটকায় তাহলে আমি আসছি। ঠিক আছে স্যার, আমি করে দেবো একটু। কিচ্ছু এটা নিয়ে অত ইয়ে করতে হবে না, কিছু নেই। ঠিক আছে। চলো আমি আজকে যেটা করবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, সেইটা মন দিয়ে দেখ এবারে। আচ্ছা, আমরা পুরো কম্পিউটার অর্গানাইজেশনটাকে বেসিক্যালি তিনটে টুকরো ভাঙবো। একটা হচ্ছে সিপিইউ অর্গানাইজেশন, তার মধ্যে থাকবে সিপিইউ কিভাবে কাজ করে না করে, ইনস্ট্রাকশন গুলো কিভাবে থাকে, ইনস্ট্রাকশন গুলো কি করে না করে সেই পার্টটা। আর একটা পার্ট থাকবে যেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, মেমোরি ম্যানেজমেন্ট। আর একটা পার্ট যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এই ডিজিটাল ফিজিক্যাল এইসব পার্ট গুলো হচ্ছে ওটার মধ্যে পড়ে। যদিও আমি যত সহজে বললাম ব্যাপারটা এত সহজ না, এর মধ্যে খুব ছোট ছোট অনেক কিছু আছে। আমি মানে বইয়ে যে সিকোয়েন্সে থাকে আমি কিন্তু সেই সিকোয়েন্সে পড়াচ্ছি না, বারবার করে আমি বলে রাখছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে সেই সিকোয়েন্সে পড়ালে কিন্তু অসুবিধা হবে। আমি যে কারণে আমি একটু অন্য ওয়েতে পড়াবো। ঠিক আছে, আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে একটা কম্পিউটারের যদি আমরা সিপিইউটাকে ভাবি, যদি সিম্পল শুধু সিপিইউটা, তাহলে সিপিইউ এর ভেতরে যে পার্ট সেখানে কিভাবে কাজ করে না করে সেই ডিটেল গুলোতে আমরা যাব। ঠিক আছে, আমি আগের দিন কি তোদের বলছিলাম যে 1 বাস আর্কিটেকচার 2 বাস আর্কিটেকচার এগুলো কি তোদের বলছিলাম? হ্যাঁ স্যার একটুখানি বলেছিলাম, ফাইন। তার মানে আমরা একটুখানি ইয়ে শুরু করেছিলাম, ওকে ফাইন। তাহলে আমরা আজকে যে জায়গাটা করব সেই জায়গাটা হচ্ছে যে আমরা যে সিপিইউ আর্কিটেকচারের কথাটা বলছি, সিপিইউ আর্কিটেকচার মানে হচ্ছে বেসিক্যালি যে কন্ট্রোল ইউনিটটা থাকে, সেই কন্ট্রোল ইউনিটের মধ্যে কি থাকে এবং কিভাবে সেগুলো এক্সিকিউট করে, সেইটাই হচ্ছে বেসিক্যালি আজকে আমরা যেটা আজকে পড়তে চাইছি সেই জায়গাটা। এখানে প্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি বলি মানে কতগুলো আর্কিটেকচারকে আমরা ভীষণভাবে জোর দিই।
একটা আর্কিটেকচারকে আমরা বলি যে ভন নিউম্যান আর্কিটেকচার। ঠিক আছে, ভন নিউম্যান আর্কিটেকচার অ্যাকচুয়ালি যখন প্রথম কম্পিউটার স্টার্ট হয় সেই অবস্থাতে যে আর্কিটেকচারটা ফলো করা হতো সেটা ডেফিনেটলি কিন্তু ভন নিউম্যান আর্কিটেকচার নয়। প্রথম একটা মনে হতে পারে যে ভন নিউম্যান আর্কিটেকচারটা আবার কি, বা সেটা কিরকম কি ব্যাপার আসছে, আমি একটা একটা করে বলছি। যখন ফার্স্ট জেনারেশন কম্পিউটার তৈরি হয়, ধর আমরা বলছি যে যখন থেকে কম্পিউটার শুরু হলো, মানে যেটাকে আমরা বলছি একদম ফার্স্ট স্টেজ, মানে যেটাকে হিস্ট্রি অফ কম্পিউটার বলছি আমরা, এই কম্পিউটারটা বেসিক্যালি তৈরি করা হতো যেটা দিয়ে, সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব দিয়ে। ঠিক আছে, ভ্যাকিউম টিউব দিয়ে যে কম্পিউটার তৈরি করা হতো সেগুলো কিন্তু বেশ বড়, বিশাল বড় হতো, মানে বড় মানে একটা পুরো একটা বাড়ির সমান একটা কম্পিউটার, মানে যে কম্পিউটারটা তোরা এখন একটা ছোট্ট ল্যাপটপ, সেই কম্পিউটার গুলোই বিশাল বিশাল সাইজের হতো। যদিও সেটা বহু বছর আগে, 1954, 55 বা 56 এরকম টাইমে। তো সেই সময় এরকম যে ছবিগুলো দেখা যায়, সেই ছবিগুলো দেখে বোঝা যায় যে সেগুলো বিশাল বিশাল, মানে একটা বাড়ির সমান ছিল। যদিও আমরা যেটাকে বলি সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ হচ্ছে বেসিক্যালি কম্পিউটারের জনক। কেন বলা হয়? কারণ এটার বলার একমাত্র কারণ হচ্ছে যে চার্লস ব্যাবেজ কিন্তু প্রথম কম্পিউটার বলে একটা বস্তু হতে পারে, বা সেখান দিয়ে আমাদের কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন বা লজিক্যাল অপারেশন বা কম্পারিজন অপারেশন এগুলো আমরা করতে পারি, এই কনসেপ্টটা প্রথম কিন্তু চার্লস ব্যাবেজ দেয়। যার জন্যে চার্লস ব্যাবেজকে আমরা প্রথম, মানে ফার্স্ট জেনারেশন কম্পিউটার শুধু না, মানে চার্লস ব্যাবেজকেই কিন্তু আমরা বলি যে ইনি হচ্ছেন জনক কম্পিউটার তৈরির একটা মানে আর কি। নেক্সট জেনারেশন যখন এলো, তাহলে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে ফিক্সড পয়েন্ট এরিথমেটিক হতো, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজেই কিন্তু করা হতো, ইনস্ট্রাকশন দেওয়া হতো। শুধু সেটা না, সেই সময় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে এই কম্পিউটার গুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যেত যে ইন্টারচেঞ্জেবিলিটি একদম ছিল না। ইন্টারচেঞ্জেবিলিটি ছিল না মানে হচ্ছে একটা মেশিনের প্রোগ্রাম আর একটা মেশিনে রান করতো না। তারপরে আসে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন কম্পিউটার গুলোর ক্ষেত্রে যেটা এলো সেটা হচ্ছে যে এখানে আমরা যখন আগেরটা যেমন ভ্যাকিউম টিউব ছিল, এখানে ভ্যাকিউম টিউব থাকলো ঠিক কথাই, কিন্তু সেটা তোর ডিসক্রিট নেচার একটা এলো, মানে অনেকগুলো টুকরো মিলে একটা কম্পিউটার তৈরি করা হলো, এক একটা ইউনিট, সেই ইউনিট গুলোকে ধরে একটা করা হলো। এটা অবশ্য প্রথম যে করেছিল সেটা হচ্ছে আইবিএম, এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম। তো এটা এবং এই মেশিন গুলো বেসিক্যালি কিন্তু তৈরি করা হয়েছিল অনেক বেশি পাওয়ারফুল প্রসেসিং ইউনিট হিসাবে ধরা হয়। যদিও তারপরে প্রচুর মডিফিকেশন এসছে, মেইন ফ্রেম কম্পিউটার এসছে, সুপার কম্পিউটার এসছে, এগুলো অনেক পরে এসছে। এনিও, যদি আমরা বলি থার্ড জেনারেশন কম্পিউটার, এইখান থেকে কিন্তু ইন্টিগ্রেটেড সার্কিট স্টার্ট হলো, মানে যাকে আমরা আইসি বলি। তাহলে আইসি যবে থেকে এলো তবে থেকে কিন্তু কম্পিউটারের সাইজ তুলনামূলকভাবে ছোট হতে আরম্ভ করলো, এবং এখানে মাইক্রো প্রোগ্রামিং যেটাকে বলি আমরা, কারণ ইন্টিগ্রেটেড সার্কিট যদিও তখনও পর্যন্ত কিন্তু মাইক্রো প্রসেসর আসেনি, মাইক্রো প্রসেসর তারপরে এসছে, মানে ফোর্থ জেনারেশন থেকে মাইক্রো প্রসেসর আসতে আরম্ভ করে। তো যাই হোক, এই জায়গাটাও কিন্তু যখন ইন্টিগ্রেটেড সার্কিট আসে বা আইসি আসে, তখনও কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও কিছুটা মডিফাইড হয় এবং সিস্টেম ভলিউমও অনেক কমে যায়। ফিফথ জেনারেশন কম্পিউটার যখন, এই ফোর্থ জেনারেশন কম্পিউটার যেটা এলো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভিএলএসআই। ভিএলএসআই মানেই হচ্ছে যে এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। তাহলে এই মাইক্রো প্রসেসর যবে থেকে এলো তবে থেকে কিন্তু বলা হয় যে একটা আমূল পরিবর্তন এলো কম্পিউটার সায়েন্সে, একটা বিশাল চেঞ্জেস আসে। কারণ মাইক্রো প্রসেসর এতটা পাওয়ারফুল, যেটা দেখা যেত যে ধর মোটামুটি একটা বেশ বড় সড়ো একটা সাইজের যে আইসি, সেটাকে মিনিমাইজ করে একটা ছোট্ট হয়তো 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার একটা চিপের মধ্যে কনভার্ট করে দেওয়া হলো। এই হচ্ছে মাইক্রো প্রসেসর, এবং এখান থেকেই কিন্তু ধরে নেওয়া হয় একটা নতুন যুগ স্টার্ট হলো কম্পিউটারে। এবং তারপরে এসছে ফিফথ জেনারেশন, যেটাকে আল্ট্রা হাই স্পিড কম্পিউটার আমরা বলি। এখন যদি আমরা ফিফথ জেনারেশন বা সিক্স জেনারেশন বলি, তাহলে ব্যাপারটা আরো চেঞ্জেস এসছে। এখানে ভার্চুয়াল কম্পিউটেশন এসছে, গ্রিড কম্পিউটেশন এসছে,
বা তো ক্লাউড কম্পিউটেশন এসছে, তো এই কনসেপ্ট গুলো গ্র্যাজুয়ালি কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে। তবে 6th জেনারেশন যদি আমরা বলি তাহলে কিন্তু সেটাকে আমরা বলি ভার্চুয়াল কম্পিউটেশন। ভার্চুয়াল কম্পিউটেশন মানে হচ্ছে ফিজিক্যালি সেটা হয়তো বিলং নাও করতে পারে, কিন্তু ভার্চুয়ালি সেগুলো রয়েছে। দেখবি অনেক সময় এই হলিউড মুভিতে দেখায় যে কোনো মনিটর নেই, কিন্তু স্পেসেই একটা মনিটরের মতন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এইটা হচ্ছে বেসিক্যালি দ্য 6th জেনারেশন কম্পিউটার। মানে এখানে অ্যাজ সাচ কোনো ফিজিক্যাল ইয়ে নেই, অপটিক্যাল ডিভাইস দিয়েই বেসিক্যালি সেন্সার এবং এগুলো তৈরি করা হবে, এবং সেখান থেকে কিবোর্ড, সেখান থেকে সবকিছু নেওয়া হবে। তো দ্যাট ইজ দ্য ফিচার অফ দ্য 6th জেনারেশন কম্পিউটার। যদিও আমরা যখন জেনারেশন কম্পিউটার বলি, ধর আমরা i3 প্রসেসর কিনতে যাচ্ছি, দেখবি এখন হয়তো i3 প্রসেসরের 10th জেনারেশন কিনতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু সেই জেনারেশনের কথা বলছি না, এটা কিন্তু মাইক্রো প্রসেসরের জেনারেশন, যেটা এখনকার দিনে আমরা যেটা শুনি। আর আমি পুরো কম্পিউটারের জেনারেশন হিসাবে বলছি, যেখানে কম্পিউটারের একটা বিশাল চেঞ্জেস আসছে, সেইটাকে আমরা বলছি যে কম্পিউটার জেনারেশন। বেশ, এই কম্পিউটার জেনারেশনের মধ্যে একটা খুব বিখ্যাত কনসেপ্ট এসেছিল 1946-এ, সেটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার। এখানে একটা কথা বলে দিই, 1946-এ যখন ভন নিউম্যান আর্কিটেকচার দেয়, সেই আর্কিটেকচারটা কিন্তু পুরোটাই কি বলবো, মানে ওনার একটা ইমাজিনেশন থেকে কিন্তু উনি দিয়েছিলেন। মানে সেই অবস্থায় উনি যে কম্পিউটারের কথা বলছেন, সেই কম্পিউটার কিন্তু অনেক অনেক পরে, মানে 46-এ যদি, মানে উনি যেটা আর্কিটেকচারটা বলেছিলেন 46-এ, সেই মেশিনটা ইমপ্লিমেন্টেড হতে আরো 30 থেকে 25 থেকে 30 বছর লেগে গেছিল, তারপরে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। এদের ইমাজিনেশন পাওয়ার কত মারাত্মক ভেবে দেখ, যে 25 থেকে 30 বছর আগে এইরকম একটা ডিজাইন তৈরি করা যেতে পারে সেই সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছেন। এবং ভন নিউম্যান আর্কিটেকচার এতটাই ইম্পর্টেন্ট, ভন নিউম্যান আর্কিটেকচার এত রকম ভাবে চেঞ্জেস আনে, যে এখান থেকে কিন্তু একটা নতুন এরা স্টার্ট হয়। আমরা বলি যে এখান থেকে একটা নতুন এরা স্টার্ট করেছিল ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচারটা কি আমি আসছি, তার আগে আরেকটা কথা বলে দিই, সেটাকে আমরা বলি IAS কম্পিউটার। ঠিক আছে, এই ভন নিউম্যান আর্কিটেকচারের যে মেন কনসেপ্ট, সেটা হচ্ছে IAS। ঠিক আছে, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আমরা এরকম ভাবে বলি। পরবর্তীকালে এই IAS যে আর্কিটেকচারটা, সেই আর্কিটেকচারটা কিন্তু আরো নতুন ভাবে মডিফাইড হয়েছিল, এবং সেখানে কিছু তৈরি করা হয়, কম্পিউটার স্ট্রাকচার কিছু চেঞ্জেস আনা হয়, যার থেকে কিন্তু এই IAS আর্কিটেকচারটা আরো বেশি ফেমাস হয়। এনিও আমরা যদি বলি, যে আমাদের যদি বলা হয় যে অ্যাকর্ডিং টু ভন নিউম্যান আর্কিটেকচার বা অ্যাকর্ডিং টু IAS কম্পিউটারের যদি ব্লক ডায়াগ্রাম করতে হয়, তাহলে জিনিসটা কিরকম, সেখান থেকে আমরা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি IAS আর্কিটেকচার অথবা ভন নিউম্যান, এই আর্কিটেকচার অনুযায়ী আমরা বেসিক্যালি একটা মেজর পার্টকে নিই। আমরা জানি, আমরা সবাই জানি যে একটা কম্পিউটারে বেসিক্যালি 3টে মেজর অংশ থাকে। একটাকে আমরা বলি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একটাকে আমরা বলি মেমোরি, আর একটাকে বলি আমরা IO ডিভাইস। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি ভন নিউম্যান আর্কিটেকচারের মেন যে পার্ট গুলোকে আমরা বলে থাকি। তাহলে আমরা যদি এরকম ভাবে ভাবি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, CPU। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে দুটো পার্ট থাকে, একটা এসি, আমি পরে বলে দিচ্ছি এসিটা কি, কোনটা কি, আমি সব বলে দিচ্ছি। আর এরা বেসিক্যালি একটা রেজিস্টার, এটাকে আমরা অ্যাকুমুলেটর বলি। আর একটা হচ্ছে MQ। আর এটাকে এই পার্টটাকে আমরা বলি যে ডেটা প্রসেসিং ইউনিট। ডেটা প্রসেসিং ইউনিট, ঠিক আছে। আর এইটা একটা
আর একটা ইউনিটের সঙ্গে কানেক্টেড থাকে, দ্যাট ইজ এরিথমেটিক লজিক ইউনিট, এ এল ইউ। আমি ফুল ফর্ম গুলো লিখছি না কারণ এটা ছোট্টবেলা থেকে এগুলো জেনে এসছিস, এগুলো আর ফালতু বলে ইয়ে করছি না। তাহলে এরা কানেক্টেড থাকে, এরাও কানেক্টেড থাকে, এরাও কানেক্টেড থাকে। খুব মাইনিউটলি ফলো করে দেখ, কানেকশন গুলো কিন্তু একটা বিশেষ অ্যারো দিচ্ছে, কোনোটায় ডাবল অ্যারো দিচ্ছে, কোনোটা সিঙ্গেল অ্যারো দিচ্ছে। আপাতত দেখে মনে হবে যে এটার কি মানে, অ্যাকচুয়ালি ডেটা ফ্লো অর ইনস্ট্রাকশন ফ্লো এটা কিন্তু যে ডিরেকশনে হতে পারে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। এলইউ থেকে এমকিউ তে যখন ডেটা যাবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল ডিরেকশনে কিন্তু ইয়ে ফ্লো করবে, ক্লিয়ার? আবার বলছি, এলইউ থেকে যখন এমকিউ এর দিকে ডেটা যাবে তখন কিন্তু একটা পার্টিকুলার ডিরেকশনেই কিন্তু যাবে, সরি বাই ডিরেকশনে যাবে, ওই জন্য আমরা বাই ডিরেকশনাল অ্যারো দিচ্ছি। আর যখন এমকিউ থেকে আমরা ডেটাটাকে ইয়েতে পাঠাচ্ছি, এসি তে পাঠাচ্ছি, যেটাকে আমরা বললাম যে অ্যাকুমুলেটর, তাহলে সেখানে যখন পাঠাচ্ছি সেটা কিন্তু সিঙ্গেল ডিরেকশনে, মানে একটা ডিরেকশনেই কিন্তু ডেটা ফ্লো করবে, এরা কিন্তু সব দিকে ডেটা ফ্লো করবে না। বেশ, তাহলে এই পার্টটাকে আমরা বলছি এরিথমেটিক লজিক ইউনিট বা ডেটা প্রসেসিং ইউনিট। এবারে এইটা বেসিক্যালি একটা ইনার পার্ট। আচ্ছা, আর এর সঙ্গে একটা ডিআর থাকে। ডিআর হচ্ছে বেসিক্যালি ডেটা রেজিস্টার, ঠিক আছে? এই ডেটা রেজিস্টার গুলো কিরকম হয়, ডেটা রেজিস্টার গুলো একটা টেম্পোরারিলি ডেটা হোল্ড করার জন্য অনেক ক্ষেত্রে তৈরি করা হয়, ঠিক আছে? এবং এখান থেকে বেসিক্যালি কানেক্টেড থাকে যে আইও ডিভাইস গুলো, এগুলো কিন্তু এখান থেকে কানেক্টেড থাকবে। তার মানে এইখানে আমার আইও ডিভাইস গুলো আছে, আইও ডিভাইসেস, এরা এখানের সঙ্গে কানেক্টেড, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে বোথ ডিরেকশনে কিন্তু ডেটা ফ্লো করতে পারে। বেশ, আর এছাড়াও আরেকটা মেমোরি ইউনিট থাকে, তারাও কিন্তু একইভাবে স্যার একটু খাতাটা নিচে নেওয়ার না, মানে উপরে ওঠান তো দেখতে পাচ্ছি না। আরেকটু স্যার এই উপরটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটার সঙ্গেও কিন্তু আরেকটা ইউনিট কানেক্টেড থাকে, দ্যাট ইজ মেমোরি ইউনিট। এটাও কিন্তু মেমোরি ইউনিট এর সঙ্গে কানেক্টেড থাকলো থ্রু ডেটা রেজিস্টার। আর হ্যাঁ বলো। বলছি যে এমকিউ থেকে এসি তে কেন কানেক্টেড, এসি থেকে কেন এমকিউ তে কানেক্টেড নেই? আচ্ছা, আমরা ওটা এক্ষুনি বুঝতে পারবো না, আমরা যখন এক্সিকিউশন স্টেপ গুলো বলবো কিভাবে এক্সিকিউশন হয় তখন এইটা খুব ভালোভাবে বুঝতে পারবি যে কেন সিঙ্গেল ডিরেকশনে অ্যারো দেওয়া আছে, কেন বাই ডিরেকশনে অ্যারো দেওয়া নেই, ঠিক আছে? আমরা এক্ষুনি বললে বুঝতে পারবো না। আচ্ছা বেশ, এইখানে যেটা আছে আইবিআর, এটাকে আমরা বলি আইবিআর। আইবিআর হচ্ছে ইনস্ট্রাকশন বাফার রেজিস্টার। এখানে বলি যে ডিআর যেটাকে বলছি ডেটা রেজিস্টার, এরাও কিন্তু ওয়ান শট অফ বাফার। বাফার মানেই হচ্ছে যখন ডেটা আসবে কোনো জায়গা থেকে তখন এরা কি করে, টেম্পোরারিলি ডেটাকে কিন্তু স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? টেম্পোরারি কেন বল, এমএআর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। আমি আসছি, এগুলো বলবো কোনটার কি কাজ এবং কি করে তারা। বেশ, এখান থেকে এটাও কানেক্টেড থাকে ইউজিং দিস ওয়ান, ক্লিয়ার? আর আরেকটা কানেকশন থাকে যেটা এটার সঙ্গে, এটা মানে এখান থেকে যে ডেটাটা আসছে সেটা আবার এর সঙ্গে কানেক্টেড থাকতে পারে, তাই না? খুব ইম্পর্টেন্ট কিছু না, বাস এটার সঙ্গে এটাও কানেক্টেড থাকে, ইন্টারচেঞ্জেবিলিটির জন্য বেসিক্যালি এখানে থাকে। আর একটা থাকে দ্যাট ইজ পিসি, প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে? প্রোগ্রাম কাউন্টার বেসিক্যালি কানেক্টেড উইথ এমএআর। আর
এইটার সঙ্গে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে যে পার্টটা কানেক্টেড থাকে দ্যাট ইজ কন্ট্রোল ইউনিট, সিইউ। দ্যাট ইজ সিইউ, কন্ট্রোল ইউনিট। অ্যাকচুয়ালি এটা দুটো অংশ থাকে, কন্ট্রোল ইউনিট অ্যান্ড দ্য ডিকোডার ইউনিট, ঠিক আছে? দুটো একসঙ্গে থাকে, আমরা এখানে শুধু সিইউ বলেই লিখছি। কন্ট্রোল ইউনিটের সঙ্গে এটা কিন্তু কানেক্টেড ইনস্ট্রাকশন রেজিস্টার, এবং কন্ট্রোল এখান থেকে প্রচুর কন্ট্রোল সিগন্যাল বেরোতে পারে। আমি আসছি, এগুলো দেখাবো, আমি আরেকটু অন্য ডায়াগ্রাম করে এটা দেখাবো। এবং এরা আইআর থেকে কানেক্টেড থাকে, এমএআর থেকে মেমোরি কিন্তু কানেক্টেড, ঠিক আছে? এবং মেমোরি থেকে কখনো এমএআর হয়ে এখানে আসতে পারবে না, এরা কেবলমাত্র এদিক থেকে এদিকেই যেতে পারবে। তাহলে এই পোর্শনটা হচ্ছে প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। স্যার একটু ওঠান না খাতাটা। প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? এই হচ্ছে, যদি খুব সহজে আমরা ডায়াগ্রাম ড্র করি তাহলে এইটাকে আমরা বলছি, এটাই হচ্ছে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচার আর আইএএস আর্কিটেকচার, ঠিক আছে? এখন কেন এরকম ভাবে করা হচ্ছে? যদিও ভন নিউম্যান আর্কিটেকচারটাকে আমরা আর একটু মডিফাই করি। ভন নিউম্যান আর্কিটেকচারের আগে আমরা দুটো আর্কিটেকচারের কথা বলি, একটাকে আমরা বলি রিস্ক আর্কিটেকচার, এগুলো আমরা একটু পরে আসবো। রিস্ক আর্কিটেকচার আর একটা হচ্ছে সিস্ক আর্কিটেকচার। রিস্ক এন্ড সিস্ক আর্কিটেকচার, এগুলো আমরা এক্ষুনি বলতে চাইছিলাম, এগুলো পরে বলবো। এই আর্কিটেকচারের রিস্ক আর্কিটেকচারের ভন নিউম্যান ভন নিউম্যান স্যার, এটা কি ভন নিউম্যান আর্কিটেকচারের দুটো ভাগ? রিস্ক আর না, রিস্ক আর সিস্ক হচ্ছে নর্মাল আর্কিটেকচারেরই দুটো ভাগ। সিস্ক আর্কিটেকচার প্রথম তৈরি করা হয়, এবং সিস্ক আর্কিটেকচারে বেশ কিছু সমস্যা তৈরি হওয়ার পরেই কিন্তু রিস্ক আর্কিটেকচার এসেছিল। এবং এখানে আরেকটা কথা বলে দিই, সিস্ক আর্কিটেকচার তৈরি করা হয়েছিল কিন্তু বেনিফিটের জন্য, কিন্তু এই বেনিফিটটা বেশি নিতে গিয়ে দেখা গেল যে আলটিমেটলি বেনিফিট তো হলোই না, বরং প্রসেস লুজার হয়ে যাচ্ছে। প্রসেস লুজার হয়ে যাওয়ার মানে হচ্ছে বেসিক্যালি আমরা এখানে কি করছি না, যেগুলোকে আমরা নিচ্ছি, কি বলে তোর, যে প্রসেস গুলোকে আমরা এক্সিকিউট করাচ্ছি তাতে যা সময় নিচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে আমি সুবিধার জন্য করতে গিয়ে দেখলাম আরো বেশি অসুবিধা হচ্ছে, আলটিমেটলি এটা কোনো এফেক্টিভ কিছু হচ্ছে না। এই কারণে আমরা লুজার বলি। এ নিয়েও এগুলো আমরা এই মুহূর্তে আসছি না, আমি পরে আসবো। এর পরের পার্ট যেটা বলছি, আমরা দেখ এইখানে এইটুকু পোর্শন যেটা করলাম, জাস্ট এই ভেতরের পার্টটুকু, এই পার্টটাকে আমরা আরো ইলাবোরেটলি দেখাবো যে এক্স্যাক্টলি কি করে কাজগুলো হয় একটা প্রসেসরের মধ্যে, যেটা আমাদের আজকের ইয়ে। আমরা নর্মালি বলি যে যে আর্কিটেকচার গুলোকে আমরা ফলো করছি বা যে আর্কিটেকচার গুলো আমরা নিচ্ছি, সেই আর্কিটেকচার গুলোর মধ্যে আমরা মোস্টলি যেটা দেখেছি সেটা হচ্ছে তাহলে তিনটে অংশ আমরা পাই। একটা হচ্ছে পুরোটাকেই আমরা বলছি সিপিইউ, আর একটা পার্টকে বলছি আইও ডিভাইস, আর একটা পার্টকে বলছি মেমোরি। অ্যাকচুয়ালি তিনটে অংশ নিয়েই কিন্তু কম্পিউটার তৈরি হয়, একটা আইও ডিভাইস, একটা হচ্ছে তোর সিপিইউ, আর একটা হচ্ছে মেমোরি। আমরা মেমোরি গুলোর সিপিইউ এর মধ্যে, সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে অ্যাকচুয়ালি তিনটে অংশ দেখতে পাই। একটাকে আমরা বলি কন্ট্রোল ইউনিট, একটাকে আমরা বলি এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং আর একটাকে আমরা বলি রেজিস্টার, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্টলি এরা কিভাবে থাকে বা হোয়াট ইজ রেজিস্টার, এইগুলো যদি আমরা বলি তাহলে আমাদের প্রথম জানতে হবে যে মেমোরি ব্যাপারটা কি। মেমোরি হচ্ছে কম্পিউটারের কিছু ইলেকট্রনিক্স পার্ট যেগুলো ডেটা স্টোর করতে কাজে লাগে, ঠিক আছে? এবং এরা ভীষণ হাই স্পিড হয়, মানে প্রচন্ড ফাস্ট ডেটা কমিউনিকেট করতে পারে বা ট্রান্সফার করতে পারে। এটাই হচ্ছে এদের সব থেকে বড় বৈশিষ্ট্য, এবং ভীষণ এক্সপেন্সিভ। আমরা মেমোরি যখন করবো তখন করব। আমরা যদি শুধুমাত্র সিপিইউ ইন্টারনাল স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচার অফ সিপিইউ, আমরা কেবলমাত্র ইন্টারনাল স্ট্রাকচারটাতে থাকতে চাইছি। বলে দিই, আমরা একটু আগেই বলেছি যে সিপিইউ এর মধ্যে তিনটে অংশ থাকে, একটাকে আমরা বলছি কন্ট্রোল ইউনিট, একটাকে আমরা বলছি অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং আর একটাকে আমরা বলছি রেজিস্টার। এই তিনটে অংশ নিয়ে একটা সিপিইউ তৈরি হয়। কি হয় আমরা এবার দেখে নিই। একটা সিপিইউর মধ্যে একটা বাস থাকে। বাস কাকে বলে?
বাস মানে হচ্ছে কম্পিউটারের তারকে আমরা বলি বাস, এবং এটাকে আমরা বলি কমন বাস। কমন বাস মানে সবাই এর ভেতর দিয়ে ডেটা ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে কমন বাস। এই বাসটার সঙ্গে একটা রেজিস্টার কানেক্টেড থাকে, তাকে আমরা বলি ইনস্ট্রাকশন রেজিস্টার, IR। আমরা কিন্তু আগে ওখানে এঁকেছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারের সঙ্গে যে পার্টটা কানেক্টেড তাকে আমরা বলি CU অ্যান্ড ডিকোডার। কেন ডিকোডারটা থাকে আমি একটু বাদে বলছি। তাহলে CU এবং কন্ট্রোল ইউনিট অ্যান্ড ডিকোডার এটা কিন্তু ইনস্ট্রাকশন রেজিস্টারের থেকে কানেক্টেড থাকে, ঠিক আছে? বেশ, এবারে এই ডিকোডার বা কন্ট্রোল ইউনিট থেকে বেশ কিছু আউটগোয়িং থাকে, লাইন থাকে। এই গোয়িং লাইনগুলোকে আমরা বলি কন্ট্রোল সিগন্যাল। কন্ট্রোল সিগন্যাল পুরো কন্ট্রোলিংটা কিন্তু করে। এটাই হচ্ছে বেসিক্যালি ব্রেন অফ দ্য কম্পিউটার। একটা কম্পিউটারের ব্রেন যদি বলি তাহলে কিন্তু বেসিক্যালি তারা কিন্তু কন্ট্রোল ইউনিট, CU। কারণ এরাই কিন্তু মেন টাস্কটা পারফর্ম করে, কি কাজ করবে কি কাজ করবে না সেটা সম্পূর্ণ কিন্তু এরা ঠিক করে দেবে। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? বেশ, এবার আমরা কি করছি? আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এর সঙ্গে কানেক্টেড থাকে কতগুলো জিনিস। সেটা প্রথম যেটা থাকে সেটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, AR। ফার্স্ট কানেক্টেড থাকে অ্যাড্রেস রেজিস্টার, তারপরে কানেক্টেড থাকে, মানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম বলছি না, কিন্তু এটা আগে পরে থাকতে পারে, এটা কি ম্যাটার করে না। আর একটা থাকে ডেটা রেজিস্টার, DR। নেক্সট থাকে PC, প্রোগ্রাম কাউন্টার, ঠিক আছে? আর এইখান থেকে যে আউটগোয়িং লিঙ্ক গুলো যায় এটা চলে যাবে মেমোরি বাসে। মেমোরি বাস মানে হচ্ছে মেমোরি যেখান থেকে মেন গিয়ে সেই জায়গায় কানেক্ট করছে, মেমোরিকে কানেক্ট করছে, সেটাকে আমরা বলছি মেমোরি বাস। এর সঙ্গে কানেক্টেড থাকে। বেশ, আর এখানে থাকে একটা যেটা আমরা একটু আগে লিখছিলাম AC, দ্যাট ইজ অ্যাকুমুলেটর। এই ACটা এখানে থাকে এবং AC একটা অংশের সঙ্গে কানেক্টেড, সেটাকে আমরা বলি ALU, দ্যাট ইজ এরিথমেটিক লজিক ইউনিট। আর এরিথমেটিক লজিক ইউনিট থেকে এখানে কিন্তু আর একটা বাস কানেক্টেড থাকে। এখানে বাই ডিরেকশনাল ডেটা ফ্লো করতে পারে, এখান থেকে এখানে বা এখান থেকে এখানে। অ্যাকুমুলেটরের মধ্যে ডেটা পাঠাতে গেলে থ্রু ALU কিন্তু ডেটা পাঠাতে হবে। আর এখান থেকে একটা থাকে যেটাকে আমরা বলি বাফার রেজিস্টার। থ্রু বাফার রেজিস্টার এরা কিন্তু কানেক্টেড থাকে সেন্ট্রাল বাসটা, ঠিক আছে? এবং এখানে যে ডেটা ফ্লো সেটা অলওয়েজ ইউনিডিরেকশনাল ডেটা ফ্লো হবে, এদিকে কখনো যাবে না, ঠিক আছে? এটা এদিক থেকে এদিকে যাবে না, সবসময় এদিক থেকে এদিকেই আসবে। বেশ, আর এইখানে আর একটা থাকে, এখানে থাকে একটা স্ট্যাক অফ রেজিস্টার। এই স্ট্যাক অফ রেজিস্টার হচ্ছে অনেকগুলো রেজিস্টারের একটা কম্বিনেশন। দে আর অ্যাকচুয়ালি দ্য স্ট্যাক অফ রেজিস্টার, ঠিক আছে? তাহলে এই স্ট্যাক অফ রেজিস্টারটা এর সঙ্গে কানেক্টেড। দিস ইজ স্ট্যাক অফ রেজিস্টার। ঠিক আছে, এই স্ট্যাকটা সেন্ট্রাল কমন বাসের সঙ্গে কানেক্টেড, এটাকে সেন্ট্রাল বাস বা কমন বাসও বলি আমরা। আর এখানে আর একটা থাকে যেটাকে আমরা বলি টেম্পোরারি বাফার রেজিস্টার, অনেক সময় TRও বলা হয়, টেম্পোরারি রেজিস্টার। তাহলে আবার এর সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? তাহলে যদি আমরা খুব খুব সুপারফিশিয়ালি বলি তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রাকচার অফ দা CPU স্ট্রাকচার।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি সিপিইউ স্ট্রাকচার। নাও এখানে এবার আমরা দেখবো যে এক্সিকিউশন হয় কি করে। আমরা এখানে যেটা করছি সিপিইউ স্ট্রাকচার, অবভিয়াসলি এটা কিন্তু রিস্ক আর্কিটেকচারের জন্য, ঠিক আছে? সিস্ক হলো অলমোস্ট আর্কিটেক্ট, এখানে আর্কিটেকচারে খুব একটা ডিফারেন্স কিছু আসবে না, সিস্ক হলো, কিন্তু আমরা সিস্ক আর্কিটেকচার নিয়ে আমরা পড়বো না, আমরা মেইনলি রিস্ক আর্কিটেকচার নিয়ে পড়বো, কারণ সিস্ক আর্কিটেকচার ইনফ্যাক্ট এখন অবসোলেট আর্কিটেকচার হয়ে গেছে। বেশ, কি হয় এবার একটুখানি বুঝে নিই। আমরা যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউশন করি, সেই ইনস্ট্রাকশন গুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট ইনস্ট্রাকশনে ভাঙা থাকে, যেগুলোকে আমরা বলি মাইক্রো ইনস্ট্রাকশন। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি ধর বললাম যে প্রিন্টএফ এক্স পার্সেন্টি এক্স, এরকম একটা বললাম, মানে এক্স এর ভ্যালুকে আমি প্রিন্ট করতে চাইছি ইউজিং দা সি ফাংশন বা সি মেথড। এক্ষেত্রে আমরা বললাম যে এটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, এক্স্যাক্টলি নয়, এই একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য অন্তত 4 থেকে 5টা মাইক্রো ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে তার রেজাল্টটাই কিন্তু এই একটা ইনস্ট্রাকশনের সমান হবে। তার মানে প্রিন্টএফ স্টেটমেন্টের জন্য মেবি 3টে থেকে 4টে কিন্তু আমার ইনস্ট্রাকশন দরকার লাগতে পারে। শুধু সেটাও না, এছাড়াও আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট থাকে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ সাইকেল রিকোয়ার্ড। নাম্বার অফ সাইকেল মানে এই যে প্রসেস গুলো চলছে, প্রত্যেকটা প্রসেস একটা নির্দিষ্ট সময় কিন্তু নেয়, এই নির্দিষ্ট সময়টা কিন্তু আমরা বলি সাইকেল। যার জন্য কোনো প্রসেসরকে যখন আমরা স্পেসিফাই করি বা স্পেসিফিকেশন যখন করতে হয়, তখন কিন্তু আমরা এই ধরনের একটা কথা বলি যে ধর বললাম 3 গিগাহার্টজ বা 2 গিগাহার্টজ বা 2.1 গিগাহার্টজ। এই যে গিগাহার্টজ বলছি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্পিড অফ দ্য প্রসেসর। এখন স্পিড বলতে আমরা দু ধরনের স্পিডের কথা বলি, আমরা এগুলো ডিটেলে পরে আসবো। একটাকে আমরা বলছি যে এরা হচ্ছে ক্লক স্পিড, আর একটাকে আমরা বলি প্রসেসিং স্পিড। ঠিক আছে, ক্লক স্পিড আর প্রসেসিং স্পিডের পার্থক্য হচ্ছে যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য কতগুলো ক্লক সাইকেল লাগতে পারে, আর প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য যতটা ক্লক সাইকেল লাগছে সেটা বলে দেওয়া থাকলে টোটাল টাইম কতটা লাগবে সেটা ক্যালকুলেট করা যাবে। আমি আসবো এগুলো পরে বলবো, এটা বলতে চাইছিলাম। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি দ্য স্পিড। বেশ, তাহলে এখানে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যখন কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে তখন বেসিক্যালি কিছু মাইক্রো ইনস্ট্রাকশন আছে। এই মাইক্রো ইনস্ট্রাকশন গুলো পর পর এক্সিকিউট করলে একটা ফাইনাল টাস্ক পারফর্ম করে। ওকে, কি হয়, ধর আমি বললাম যে ইনস্ট্রাকশন 1 প্রথম এক্সিকিউট করবে, সেটা জানাবে কে, বলবে কে কত নম্বর ইনস্ট্রাকশন এরপরে যাবে, এটা জানাবে হচ্ছে বেসিক্যালি প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার একটা রেজিস্টার যে এর পরে কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তার অ্যাড্রেস হোল্ড করে। আবার বলছি, প্রোগ্রাম কাউন্টার বেসিক্যালি হচ্ছে এরকম একটা রেজিস্টার যে নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তার অ্যাড্রেস হোল্ড করে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য প্রোগ্রাম কাউন্টার। তাহলে প্রথম দেখা হলো যে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কত লেখা আছে, তার মানে এর পরে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে সেটা যখন প্রোগ্রাম কাউন্টার থেকে পাওয়া হয়ে যাবে, তখন কি হবে, কন্ট্রোল ইউনিট একটা সিগন্যাল সেন্ড করবে কাকে না, ডেটা রেজিস্টার এবং অ্যাড্রেস। অ্যাকচুয়ালি প্রথমে অ্যাড্রেস রেজিস্টারকে বলবে যে প্রোগ্রাম কাউন্টার যত নম্বর ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কথা বলছে সেই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে ও লোড করতে বলবে, এবং মেমোরিতে গিয়ে সেই লোকেশনে স্পেস করবে যে ইনস্ট্রাকশনটা কিভাবে বা কোথায় লেখা আছে। এবারে কি হলো, যে অ্যাড্রেসটা এখানে দেয়া আছে সেই অ্যাড্রেসটা গিয়েই ও কিন্তু সার্চ করবে, করলে সেইখানের যে কন্টেন্টটা সেই কন্টেন্টটাকে কিন্তু ডেটা রেজিস্টারের মধ্যে তুলে দেবে। তাহলে প্রথম অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে অ্যাড্রেসটা থাকলো, ধর আমি বললাম প্রোগ্রাম কাউন্টারের মধ্যে লেখা আছে ইনস্ট্রাকশন 1, তাহলে এই ইনস্ট্রাকশন 1টা এক্সিকিউট হবে, তারপরে দেখবে ইনস্ট্রাকশন 1টা কোন অ্যাড্রেসে স্টোর করা আছে, সেই অ্যাড্রেসটা কোথায় বললাম অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে তুলে দেওয়া হবে। অ্যাড্রেস রেজিস্টার মেমোরিতে গেল, মেমোরি থেকে সেই জায়গাটাকে সার্চ করলো, করে সেই কন্টেন্টটাকে তুলে নিয়ে ডেটা রেজিস্টারের মধ্যে ফেলে দিল। এবার মাথায় বলে দিই, যখন অ্যাড্রেস রেজিস্টার থেকে অ্যাড্রেস ফাইন্ড করে সেই পার্টিকুলার লোকেশন প্রেস করা হলো মেমোরিতে, সেখান থেকে ডেটা তুলবে না যতক্ষণ না পর্যন্ত কন্ট্রোল ইউনিট ওকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে নাও এবারে তুমি ডেটা রিড করো, ততক্ষণ পর্যন্ত কিন্তু
ওই লোকেশনটা আইডেন্টিফাই করে চুপ করে বসে থাকবে। যেই কন্ট্রোল ইউনিট সিগন্যাল দিল রিড দ্য ডেটা, ও তখন ডেটাটাকে ওখান থেকে সিম্পল কপি করে ডেটা রেজিস্টারের মধ্যে পাঠিয়ে দিল। এইবার বলে দিই, যে ডেটাটা মেমোরি থেকে ডেটা রেজিস্টারের মধ্যে গেল এবং ডেটা রেজিস্টার সেটাকে ক্যারি করে এনে আবার ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে ফেললো, এই এখান থেকে তুলে এখানে ফেলা পর্যন্ত এটাকে আমরা বললাম একটা রেজিস্টার ট্রান্সফার হলো। একটা রেজিস্টার ট্রান্সফার তার মানে কি, ডেটা রিড, ডেটা ফেচ অ্যান্ড ডেটা সেন্ড, এই তিনটে মিলে তবে কিন্তু একটা রেজিস্টার ট্রান্সফার হয়। একটা জায়গা থেকে ডেটা রিড করার পর সেটাকে তুলে নিয়ে গিয়ে আর একটা রেজিস্টারের মধ্যে কপি করা পর্যন্ত হচ্ছে বেসিক্যালি ডেটা ট্রান্সফার হলো। তাহলে আমি ডেটা ট্রান্সফারের জন্য এটা করলাম। তাহলে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে অ্যাড্রেস আছে, কোন অ্যাড্রেস থেকে আমি ইনস্ট্রাকশন ফেচ করব সেটা। ডেটা রেজিস্টারের মধ্যে বেসিক্যালি ফেচ করার পর যে ইনস্ট্রাকশনটা সেটাকে তুলে আনা হলো, এনে এটা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে ফেলা হলো। সমস্যা একটা, সমস্যা হচ্ছে যে ইনস্ট্রাকশনটা উঠে এলো সেটা কিন্তু এনকোডেড ফর্মে আছে। এনকোডেড ফর্ম মানে হচ্ছে আমরা নর্মালি যেটা দেখি সেরকম ফর্মে নেই, এটাকে এমন ভাবে করা আছে যাতে ছোট করে দেওয়া যায়, ইনস্ট্রাকশনের সাইজ থেকে ছোট করে দেওয়া হলো। এই সাইজটা কিসের উপর ডিপেন্ড করে? সাইজটা অবভিয়াসলি ডিপেন্ড করে আমি কত বিটের প্রসেসর ব্যবহার করছি। যেমন এখনকার দিনে তোরা যা ইউজ করিস সেগুলো অল আর 64 বিট, ক্লিয়ার? এছাড়াও যেগুলো আগেকার দিনে ছিল 32 বিট ছিল, তার আগে হয়তো আরো পুরনো সেখানে হয়তো 16 বিট ছিল, এরকম ছিল। যাই হোক, তাহলে যত বিটের প্রসেসর ইনস্ট্রাকশন লেন্থও কিন্তু তত বিটের হবে। 32 বিটের প্রসেসর হলে ইনস্ট্রাকশন লেন্থ 32 বিটেরই হবে, 64 বিট প্রসেসর হলে ইনস্ট্রাকশন লেন্থ কিন্তু 64 বিটেরই হবে। এই ইনস্ট্রাকশনটা কিন্তু এনকোডেড ফরম্যাটে থাকবে। এনকোডেড ফরম্যাটে মানে এটাকে লুকিয়ে রাখার জন্য বা ছোট করার জন্য, কম্প্রেস করার জন্য এনকোড করা হবে। এবার এই ইনস্ট্রাকশনটা ইনস্ট্রাকশন রেজিস্টার কিচ্ছু বুঝতে পারবে না, কি করতে হবে না করতে হবে। ও তখন পাঠিয়ে দিল কন্ট্রোল ইউনিটকে, কন্ট্রোল ইউনিটও কিন্তু বুঝতে পারবে না কি। এই যে এনকোডেড ফরম্যাটটা এলো ইনস্ট্রাকশনটা, এটাকে এবার ডিকোড করা হবে। যখন ডিকোড করা হলো তখন বোঝা গেল যে কি করতে বলা হচ্ছে। যে ইনস্ট্রাকশনটা উঠে আসে সেই ইনস্ট্রাকশনে 3টে অংশ থাকে, এটা আমরা পরে পুরো ডিটেলে যাব। একটা পার্টকে আমরা বলি, এক মিনিট তারপরে দুটো ডাটা ছড়া আছে, দুটো অ্যাড করে রেখেছি তো। ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি করছি? আমি বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে যে বললাম যে ডিকোড করার পর জানা যায় যে একটা ইনস্ট্রাকশনের মধ্যে কি কি অংশ থাকে। অ্যাকচুয়ালি একটা ইনস্ট্রাকশনের মধ্যে 3টে অংশ থাকে, ঠিক আছে? একটাকে আমরা বলি অপকোড, একটাকে বলি অপারেন্ড, আর একটাকে বলি মোড। এগুলো আমরা পরে দেখবো, কারণ এইটা একটা পুরো চ্যাপ্টার। তাহলে অপকোড, অপারেন্ট এবং মোড, এখান থেকে অপকোড মানে কি কাজ করতে হবে সেটা বোঝায়, অপারেন্ট হচ্ছে কার উপরে কাজ করতে হবে সেটা বোঝায়, মোড হচ্ছে কি ধরনের অ্যাড্রেসিং মোড ইউজ করছে সেটা বোঝায়। তাহলে অপকোডটা যখন মানে পুরো ইনস্ট্রাকশন যখন ডিকোড হলো তখন পরিষ্কার জানা গেল যে কি করতে বলছে। ইজ ইট অ্যাডিশন, ইজ ইট সাবট্রাকশন, ইট ইজ মাল্টিপ্লিকেশন, ইট ইজ কোনো এক্সর গেট, ইজ ইট কোনো কমপ্লিমেন্ট, যাই হোক যেটা বলবে সেটা আমি এখান থেকে দেখে বুঝতে পারবো। তাহলে যখন ডিকোডার ইউনিটটা এটাকে ডিকোড করলো, যখন প্রসেসরের ডিকোডার ইউনিটটা ডিকোড করলো তখন বোঝা গেল কি হবে। ধর আমি ধরে নিই যে আমার একটা ইনস্ট্রাকশন আছে অ্যাড R1 R2, তার মানে দুটো রেজিস্টারের যে কন্টেন্ট আছে R1 এবং R2 সেই দুটোকে যোগ করতে বলা হচ্ছে। তাহলে যোগ করতে গেলে আমার কি দরকার? আমার কাকে কাকে যোগ করবে? R1 কে যোগ করবে এবং R2 কে যোগ করবে। সাপোজ এই দুটোর কন্টেন্টকে, দুটো রেজিস্টারের কন্টেন্টকে যোগ করবে। ও তখন করবে কি, প্রথম কন্ট্রোল ইউনিট রেজিস্টারের অ্যাড্রেসটাকে পাঠিয়ে দেবে ডেটা রেজিস্টারের মধ্যে, যে এত অ্যাড্রেসে আমার এই ডেটাটা R1টা আছে। ও তখন গেল R1টা, এখান থেকে আবার একটা সিগন্যাল গেল কন্ট্রোল ইউনিট থেকে যে রিড ডেটা, রিড করলো। এবার সেই ডেটাটাকে ডেটা রেজিস্টারের মধ্যে তোলা হলো, ডেটা রেজিস্টার স্ট্রেট তুলে এনে, যেহেতু এরিথমেটিক অপারেশন ও কিন্তু আর এখানে ফেলবে না, ও কিন্তু টেনে এনে ALU কে পাঠাবে।
তাহলে প্রথম R1 কে তুলে আনলো, ঠিক আছে? তাহলে R1 প্রথম ফেচ হলো, করার পর তারপরে আবার কিন্তু কন্ট্রোল ইউনিট ওকে সিগন্যাল দিল যে R2 এর অ্যাড্রেস, এবং R2 এর অ্যাড্রেস পাওয়ার পর আবার ওখান থেকে R2 কে তুলে এনে ALU তে ফেলবে। এবার সমস্যাটা হয় কি, ALU এতটাই ব্যস্ত, এই যে ইনস্ট্রাকশনটা উঠে এলো R1 বা ইয়েটা উঠে এলো অপারেন্টটা, তারপরে R2 আসবে, তারপরে অ্যাডিশন হবে, ক্লিয়ার? তাহলে যে সময় R2 কে ফেচ করছে সেই সময় প্রসেসর কিন্তু বসে থাকবে না, ও তখন অন্য কাজ করে দেবে, যার জন্য R1 টা যেটা তুলে নিয়ে এলো ওটাকে ALU কিন্তু অ্যাকুমুলেটরের মধ্যে স্টোর করে রাখবে। তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে আমার R1 কে স্টোর করলো, এই অবস্থায় ALU অন্য কাজ করে নিল, তারপরে কিন্তু R2 এসে এখানে পৌঁছালো। যেই এখানে পৌঁছালো, কন্ট্রোল ইউনিট তারপর দেখলো যেহেতু অ্যাড বলছে, এখানে প্রচুর এরকম ইনস্ট্রাকশন ইয়েগুলোকে লাইনগুলো এখানে থাকে, ও এবার অ্যাড ইনস্ট্রাকশনটা ওকে পাঠিয়ে দিল, এখান থেকে ঘুরিয়ে এখানে পাঠালো। যেই পাঠালো তখন R1 এবং নতুন আসা R2 দুটোকে যোগ করে রেজাল্টটাকে ফাইন্ড করলো। ধরে নিই আমরা R1 এর মধ্যে ছিল 5 আর R2 এর মধ্যে ছিল হয়তো 3, তাহলে 8 যে রেজাল্টটা বেরোলো সেই রেজাল্টটা এবারে কি করবে, যদি তারপরে এক্ষুনি দরকার না লাগে তাহলে ওরা ডিরেক্টলি স্ট্যাকে রাখবে, আর না হলে ওরা প্রাইমারি মেমোরিতে সেন্ড করে দেবে, ব্যাক করে দেবে, কিন্তু প্রথমে ওরা স্ট্যাকে রাখতেই হবে, স্ট্যাকে না রাখলে এটাকে বার করা মুশকিল হয়। তো সেই জন্য ওরা কি করবে, ওখান থেকে ডেটাটাকে রিড ফাইনাল করার পরই প্রসেসর সঙ্গে সঙ্গে ALU সঙ্গে সঙ্গে কিন্তু ডেটাটাকে বার করে দেবে, কারণ ALU এত ব্যস্ত যে ওটা ওর জন্য আননেসেসারি একটা মুহূর্ত টাইম ওয়েস্ট করবে না। এবার এরকম হতে পারে যখন ডেটাটাকে বার করে দিল সেই অবস্থায় কিন্তু সেন্ট্রাল বা কমন বাস দিয়ে কোনো ডেটা পাস করছে, তাহলে এই ডেটাটা নষ্ট হয়ে যাবে। যাতে নষ্ট না হয়ে যায়, খানিকক্ষণের জন্য এটাকে ধরে রাখতে পারে, সেই জন্য এইখানে একটা বাফার রেজিস্টার ইউজ করা হয়। তাহলে বাফার রেজিস্টার কি করে, যতক্ষণ পর্যন্ত এই কমন বাসটা ব্যস্ত আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে ডেটাটাকে হোল্ড করে রেখে দিল, তারপরে যখনই দেখলো যে বাসটা ফাঁকা হয়ে গেছে সঙ্গে সঙ্গে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট হয় টেম্পোরারি বাফার রেজিস্টারে পাঠাবে, নয় স্ট্যাকে পাঠিয়ে দেবে এই যে রেজাল্টটা, সেই রেজাল্টটাকে। তাহলে এখানে বলে দিই যে ইনস্ট্রাকশন ফেচ, ইনস্ট্রাকশন প্রথম হচ্ছে অ্যাড্রেস ফেচ, তারপরে ইনস্ট্রাকশন ফেচ, তারপরে ডিকোড ইনস্ট্রাকশন, তারপরে অপারেন্ট ফেচ, এই অবধি আমরা বলি এটাকে ফেচ ফেজ। অ্যাকচুয়ালি এই এক্সিকিউশনের জন্য যে সাইকেলটা ফলো করে তাকে আমরা বলি এক্সিকিউশন সাইকেল, ঠিক আছে? আবার বলছি, এক্সিকিউশন সাইকেলে দুটো অংশ থাকে। ফার্স্ট পার্টটাকে আমরা বলছি ফেচ ফেজ, ক্লিয়ার? তাহলে ফেচ ফেজের মধ্যে কি কি আসে, কি বলে তোর ইনস্ট্রাকশন ফেচ, ডিকোড ইনস্ট্রাকশন, অপারেন্ট ফেচ, এই অবধি পুরোটাই কিন্তু গেল ফেচ ফেজে, ঠিক আছে? এটা ফার্স্ট সাইকেল। আর সেকেন্ড সাইকেলটা হচ্ছে এক্সিকিউশন সাইকেল। স্যার বলছি ফেজ ফেজে ডিকোড ডিকোড ইনস্ট্রাকশন, হ্যাঁ কি জিজ্ঞেস করলি আর একটা অন্তিকা? হ্যাঁ ফেজ ফেজে অ্যাড্রেস ফেজটাও থাকে তো, মানে হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাড্রেসটা ওটা আমরা লিখি না, ফেচের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিই। আর এক্সিকিউশন সাইকেলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সিম্পল এক্সিকিউশন আর রাইট ব্যাক। রাইট ব্যাক ছোট করে বলি, কারণ রাইট ব্যাক রাইট দিয়ে এগুলো আমরা পরে আবার পড়বো ডিটেলে। রাইট ব্যাক মানে হচ্ছে যে রেজাল্টটা পেলো সেই রেজাল্টটাকে আবার কোথাও স্টোর করে রাখা, তাকে আমরা বলি রাইট ব্যাক। তাহলে এটা দুটো ফেজ নিয়ে এক্সিকিউশন ফেজ বা এক্সিকিউশন সাইকেল। ফার্স্ট সাইকেলটা হচ্ছে ফেচ ফেজ আর সেকেন্ড পার্টটাকে বলি এক্সিকিউশন ফেজ। তাহলে এই ফেজ, তাহলে এই দুটো ফেজ নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউশন সাইকেল তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি ইনস্ট্রাকশন ফেজ, ডিকোড ইনস্ট্রাকশন, অপারেন্ট ফেজ, এক্সিকিউশন এন্ড রাইট ব্যাক। তাহলে এই পুরোটা হলে তবে আমি বলবো যে আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন কমপ্লিট হলো। বেশ, এখানে আর একটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ইনস্ট্রাকশন করি, ধর আমরা ফেচ করলাম, সেটাকে এক্সিকিউট করলাম এবং সেখান থেকে রেজাল্ট পেলাম, রেজাল্টটাকে আবার লিখেও রাখলাম, কোথাও রাইট ব্যাক করলাম, তাহলে এই যে পুরো প্রসেসটা আমার চললো,
যে এন্টায়ার প্রসেস যেটা আমার হলো সেই প্রসেসটাকে কিন্তু আমরা